শুরু করছি হুমায়ূন আহমেদের লেখা হিমু সিরিজের বই দরজার ওপাশে। আজ দ্বিতীয় পর্ব। পিচকলা রোদ উঠেছে। রাস্তার পিচকলে স্যান্ডেলের সঙ্গে উঠে আসছে। দুটা স্যান্ডেলে সমানভাবে লাগলে কাজ হতো, তা লাগেনি। ডান দিকেরটাই কম। শুধুমাত্র রোদের কারণে এই মুহূর্তে আমার ডান পা বাঁ পায়ের চেয়ে লম্বা। আমি ইচ্ছা করে ডান পায়ের স্যান্ডেলে আরও খানিকটা পিচ লাগিয়ে 1.5 ইঞ্চি হিল বানিয়ে ফেললাম। এখন আমাকে হাঁটতে হচ্ছে খুঁড়িয়ে খুঁড়িয়ে। আমার হাঁটার ভঙ্গি দেখে যে কেউ মনে করতে পারে উদ্দেশ্যবিহীন হাঁটা। আসলে তা নয়। দুপুর রোদে অকারণে হাঁটছি না। বিশেষ উদ্দেশ্য আছে, বিশেষ পরিকল্পনা আছে। আমি যাচ্ছি মন্ত্রীর সন্ধানে। সরাসরি মন্ত্রী ধরা যাচ্ছে না, জহিরের মাধ্যমে ধরা হবে। সূক্ষ্ম পরিকল্পনার ব্যাপার আছে। চৈত্র মাসের ঝাঁঝা দুপুরে আমার গায়ে একটা গরম চাদর। চুলদাড়ি কাটা হয়নি বলে চেহারা হয়েছে ভয়ঙ্কর। দুটা অসমান পা নিয়ে হাঁটছি। তারপরেও আমাকে দেখে মনে হতে পারে আমি পুরো ব্যাপারটায় বেশ মজা পাচ্ছি, কারণ আমার হাতে জ্বলন্ত সিগারেট। মাঝে মাঝে আয়েশ করে সিগারেটে টান দিয়ে নাকে মুখে ধোঁয়া ছাড়ছি। রাস্তাঘাট ফাঁকা, হরতাল হরতাল ভাব। প্রভেদ এইটুকুই। হরতালের সময় রাস্তায় ছোট ছোট ছেলেপুলেদের মহানন্দে খেলতে দেখা যায়। এখন দেখা যাচ্ছে না। পথের ধারে বেলের শরবত বিক্রি হচ্ছে। শরবত যারা বিক্রি করে তাদের চোখে মুখে তৃষ্ণার্তের ভঙ্গি থাকে। এই শরবতলার মধ্যে সেই ভঙ্গি খুব বেশি মাত্রায়। সে গভীর আগ্রহ নিয়ে আমার দিকে তাকিয়ে আছে। এত আগ্রহ নিয়ে গত 3 বছরে কেউ আমার দিকে তাকায়নি। মানুষের আগ্রহকে উপেক্ষা করা ঠিক না। আমি থমকে দাঁড়ালাম, সিগারেটে লম্বা টান দিয়ে এবং হাসি মুখে বললাম, খবর ভালো? বেচারা হকচকিয়ে গেল। কি বলবে ভেবে পেল না। তাকালো জগের দিকে। জগ ভর্তি হলুদ পানীয়, তার উপরে বরফের কুচি ভাসছে। আমার ধারণা পৃথিবীতে যে কটি কুৎসিত পানীয় আছে, বেলের শরবত তাদের মধ্যে 1 নম্বর। 2 নম্বরে আছে তুকমার শরবত। তুকমার শরবত খাবার সময় মনে হয় ছোট ছোট কেঁচোর টুকরা পানিতে গুলে খেয়ে ফেলছি। শরবতলার হকচকানো ভাব কমানোর জন্য বললাম, বেলের শরবত কত করে? শরবতলা বলল, ডাবল 3 টাকা, সিঙ্গেল 2 টাকা। আমি বললাম, তুকমার শরবত বিক্রি করেন না? শরবতওয়ালা বলল, যে না, চলে না, ভালো জিনিসের কদর নাই। আমি বললাম, দেখি একটা সিঙ্গেল বেলের শরবত দিন। শরবতওয়ালা বলল, ডাবল খান, ডাবল শরীরের জন্য ভালো। আমি বললাম, দিন, ডাবলই দিন। শরবতের জগের চারপাশে ভনভন করে মাছি উঠছে। যে পানিতে শরবত বানানো হয়েছে সেখানে হেপাটাইটিস বি ভাইরাস কিলবিল করার কথা। বরফে আছে টাইফয়েডের জীবাণু। এরা নাকি ঠান্ডায় ভালো থাকে। দুটা বড় গ্লাসে শরবত ঝাঁকাঝাঁকি হচ্ছে। লেবু চিপে খানিকটা লেবুর রস দেওয়া হলো। মনে হচ্ছে 1 চিমটি লবণও মেশানো হলো। একটা বোতল থেকে গোলাপ জলের পানি ছেটানো হলো। সামান্য 3 টাকায় এত কিছু পাওয়া যাচ্ছে। গ্লাস আমার দিকে এগিয়ে দিতে দিতে শরবতওয়ালা গম্ভীর মুখে বলল, মধু আর বেল, এই 2 জিনিসের মধ্যে আল্লাহ পাকের খাস রহমত আছে। আমি বললাম, তাই নাকি ভাই? যে তাই মধু শরীর গরম করে আর বেল করে ঠান্ডা। আমি বললাম, দুটা একসঙ্গে খেলে কি হবে? শরীর চলে আসবে মাঝামাঝি অবস্থায়, ঠান্ডাও না গরমও না,
তাই না? সর্বতলা সরু চোখে তাকাচ্ছে। আমি রসিকতা করছি কিনা বোঝার চেষ্টা করছে। তার সমগোত্রীয় কেউ রসিকতা করলে সে হেসে ফেলত। আমাকে সমগোত্রীয় মনে হচ্ছে না, এক ধাপ উপরের মনে হচ্ছে। উঁচু ক্লাসের রসিকতা অপমান হিসাবে ধরে নিতে হয়, তাই নিয়ম। একটানে শরবত শেষ করে তৃপ্তির ভঙ্গি করে বললাম, আহ, শরীর ঠান্ডা হয়ে গেছে, ভালো জিনিস, অতি উত্তম। সর্বতলার মুখের অন্ধকার দূর হচ্ছে না। এটাকেও সে রসিকতার অংশ হিসেবেই মনে করছে। আমি চকচকে 5 টাকার একটা নোট বের করে দিলাম। উদার গলায় বললাম, পুরোটা রেখে দিন, বকশিস। এইবার মুখের অন্ধকার একটু কাটল। সর্বতলা তৃপ্তির নিঃশ্বাস ফেলে বলল, তোকমার শরবত খাইতে চাইলে আইসেন, আইনা রাখবো, স্পেশাল বানায় দিব, খায়া আরাম পাইবেন। আমি বললাম, কবে আসবো? শুক্রবারে আইসেন, বুধবারে দেশে যাব, শুক্রবার সকালে ফিরব। আপনাকে এইখানেই পাওয়া যাবে? যে আমি সর্বতলার দিকে একটা সিগারেট এগিয়ে দিয়ে বললাম, নিন ভাই, একটা সিগারেট খান। সর্বতলা হাত বাড়িয়ে সিগারেট নিল। মোটেই অস্বস্তি বোধ করল না। যে অধিকারের সঙ্গে সে নিল তা থেকে বোঝা যাচ্ছে শুক্রবারে যদি আমি আসি সে তুকমার শরবত খাওয়াবে এবং দাম নেবে না। এরা এসব ব্যাপারে খুব সাবধান। আমি বললাম, নাম কি ভাই আপনার? এমদাদ মিয়া। আচ্ছা, তাহলে যাই, ভালো শরবত খেলাম। মনে করে আইসেন শুক্রবারে। দুপুর 2টা। চৈত্র মাসের দুপুর 2টায় কারো বাড়িতে উপস্থিত হবার উৎকৃষ্ট সময় নয়। তারপরেও যাচ্ছি, কারণ অসময়ে মানুষের বাড়িতে উপস্থিত হবার অন্যরকম মজা আছে। আমি অল্প যে কটি বাড়িতে যাই, ইচ্ছা করে অদ্ভুত অদ্ভুত সময়ে উপস্থিত হই। জহিরের বাড়িতে একবার রাত 1:30টায় উপস্থিত হলাম। জহিরের বাবা তখনও মন্ত্রী হননি, হব হব করছেন এমন অবস্থা। কলিং বেল শুনে হবু মন্ত্রী ব্যারিস্টার মোবারক হোসেন ভীতমুখে নিজেই নেমে এলেন। তার সঙ্গে তার স্ত্রী, 2 জন কাজের লোক। তিনি হতভম্ব হয়ে আমার দিকে তাকিয়ে বললেন, কে, হু আর ইউ? আমি বিনীতভাবে বললাম, আমার ডাক নাম হিমু, ভালো নাম হিমালয়। স্যার ভালো আছেন? তিনি উত্তেজনায় 2 ইঞ্চির মতো লম্বা হয়ে বললেন, আই সি, ব্যাপারটা কি? আমি বললাম, জহির আছে, আমি জহিরের বন্ধু, ঘনিষ্ঠ বন্ধু। ব্যারিস্টার সাহেব অবাক হয়ে তাকিয়ে রইলেন। তার ছেলের যে এই জাতীয় বন্ধুবান্ধব থাকতে পারে তাই তার মাথায় ঢুকছে না। অতি সুখে পাস্তুরীভূত অবস্থা। তিনি বললেন, তুমি জহিরের বন্ধু? জি চাচা, খুবই ঘনিষ্ঠ বন্ধু, আমরা ঢাকা কলেজে একসঙ্গে পড়েছি। আই সি। আমি মুখের বিনয় ভাব সারা শরীরে ছড়িয়ে দিয়ে ব্যারিস্টার সাহেবের স্ত্রীর দিকে তাকিয়ে বললাম, চাচি ভালো আছেন? উনি সঙ্গে সঙ্গে একটু দূরে সরে গেলেন। জহিরের বাবা বললেন, এত রাতে কি ব্যাপার? আমি বললাম, ওর সঙ্গে অনেকদিন দেখা হয় না, পাশ দিয়ে যাচ্ছিলাম, ভাবলাম দেখা করে যাই। জহিরের বাবা বললেন, রাত কয়টা বাজে জানো? 1:40। রাত 1:40-এ কেউ কারোর বাড়িতে অকারণে আসে আমার জানা ছিল না। আমি বললাম, অকারণে আসেনি স্যার, অনেকদিন দেখা হয় না, ও ভালো আছে তো? জহিরের বাবা বলল, হ্যাঁ ভালো আছে। তোমার নাম যেন কি বললে? এভারেস্ট? আমি বললাম, জি না, এভারেস্ট না, হিমালয়। বাবা শখ করে রেখেছিলেন।
ওনার ইচ্ছা ছিল আমি যেন হিমালয়ের মতো হই। বলেই হেসে ফেললাম। তিনি বললেন, শোনো হিমালয়, এখন বাসায় যাও। আমার ধারণা তুমি নেশা টেশা করে এসেছ। নেশাগ্রস্ত মানুষের সঙ্গে হইচই করে লাভ নেই বলেই চুপ করে আছি। জহিরের সঙ্গে দেখা করতে হলে সকালে বা বিকালে আসবে, আনআর্থলি টাইমে আসবে না, মনে থাকবে? আমি বললাম, জি স্যার, মনে থাকবে। আমি পা ছুঁয়ে সালাম করবার জন্য নিচু হলাম। দুইজনই খানিকটা সরে গেলেন। ঠিক তখন, কার সঙ্গে কথা বলছো মা? এইটা বলতে বলতে জহিরের ছোট বোন তিতলি এসে দাঁড়ালো। আমি হাসি মুখে বললাম, তিতলি ভালো আছো? এখনো ঘুমাওনি? রাত 1:40 বাজে। তিতলিও তার বাবা মার মতো কিংবা তাদের চেয়েও বেশি রকম চমকালো, কারণ সে আমাকে চেনে না, দেখেনি কোনোদিন। আমি জহিরের কাছ থেকে ওর নাম জানি। চেহারায় মিল দেখে আন্দাজে তিতলি বললাম, একটা পুরো পরিবারকে হকচকিয়ে দেওয়ার মধ্যে আনন্দ আছে। জহিরের পরিবার নিয়ে এই জাতীয় আনন্দ আরো কয়েকবার পাওয়ার ইচ্ছা ছিল, তা সম্ভব হয়নি। কারণ ওই ঘটনার 6 মাসের মধ্যে জহিরের বাবা মন্ত্রী হয়ে গেলেন। কিছু কিছু লোক মন্ত্রী কপাল নিয়ে জন্মায়। জিয়া এরশাদ যেই থাকুক, এরা মন্ত্রী হবেই। জহিরের বাবা এইরকম একজন ভাগ্যবান মানুষ। মন্ত্রীদের বাড়ি রাত 1:30 বা 2টোর সময় যাওয়া সম্ভব না। সঙ্গে সঙ্গে পুলিশ অ্যারেস্ট করে থানায় নিয়ে বাঁশডলা দেবে। দুপুরের দিকে যাওয়া যায়, এই সময় দর্শনার্থীর ভিড় থাকে না। তবে দুপুরে ঢুকলেও সরাসরি বাড়িতে যাওয়া যায় না। গেটে পুলিশের কাছে স্লিপ দিতে হয়। সেই স্লিপ একজন ভিতরে নিয়ে যায়। নিয়ে যাওয়ার কাজটা করে নিতান্তই অনিচ্ছায়, যেন সে হাঁটা ভুলে গেছে, হাঁটি হাঁটি পাপা করে নতুন হাঁটা শিখছে। জহিরের আচার আচরণ, ভাবভঙ্গি কোনোটাই মন্ত্রীর ছেলের উপযোগী না, কোনো কালেও ছিল না। বোহেমিয়ান ধরনের ছেলে, ঘর পালানোর রোগ আছে। কোনো কারণ ছাড়াই দেখা যাবে হঠাৎ একদিন হাঁটা ধরেছে। কোনো বাড়ি নিজ থেকে ফিরে না, লোকজন পাঠিয়ে ধরিয়ে আনতে হয়, পত্রিকায় বিজ্ঞাপন দিতে হয়। তবে বছর খানিকের মধ্যে পালায়নি, রোগ সম্ভবত সেরেছে। তাকে দেখলাম গেটের পুলিশের 2 জনের সঙ্গে জমিয়ে আড্ডা দিচ্ছে। মুখ ভর্তি পান, চিবুক গড়িয়ে পানের রস পড়ছে। আমি কোনো একটা মজার গল্পের মাঝামাঝি উপস্থিত হলাম। পুলিশ 2 জন অত্যন্ত সন্দেহজনক দৃষ্টিতে আমাকে দেখতে লাগলো। চাদর গায়ে মন্ত্রীদের বাড়ির আশেপাশে ঘোরাঘুরি করা সম্ভবত নিষেধ। 2 জন পুলিশই তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে আমার চাদরের দিকে। জহির পানের পিক ফেলে উঠে এলো, আমার হাত ধরে রাস্তার ওপাশে নিয়ে গেল এবং নিচু গলায় বলল, কি কাজে এসেছিস চট করে বলে চলে যা দোস্ত। বাবা এসে যদি দেখে বারান্দায় দাঁড়িয়ে আড্ডা দিচ্ছি, সর্বনাশ হয়ে যাবে। পুলিশের সঙ্গে মাঝে মধ্যে আড্ডা দেই, এতেই বাবা সারাক্ষণ 99 হয়ে থাকে। বাড়িতে তোর পজিশন পুলিশের থেকেও খারাপ। মন্ত্রী হবার পর বাবার মেজাজ যা হয়েছে, আমাকে দেখতেই পারে না। শুল কিভাবে বানানো যায় এই কায়দা জানা থাকলে বাবা নিজেই কাঠমিস্ত্রি ডাকিয়ে একটা শুল বানিয়ে রাখত। সকাল বিকাল আমাকে শুলে চড়াতো। লাইফ হেল হয়ে যাচ্ছে দোস্ত। আমি বললাম, বাসায় তোর অবস্থা তাহলে কাহিল। জহির বলল, কাহিল মানে কাহিল, গণ অবস্থা। কাজকর্ম কিছু করছিস? জহির বলল, কাজকর্ম জানি যে করব। কাগজে কলমে একটা প্লাস্টিক কোম্পানির অ্যাডভাইজার, মাসে 10,000 টাকা দিয়ে যায়, তাও আমার কাছে না, বাবার কাছে। আমি বললাম, তুই প্লাস্টিক কোম্পানির অ্যাডভাইজার, কি অ্যাডভাইস করিস? জহির বলল, আরে দূর, কি অ্যাডভাইস করব, আমি প্লাস্টিকের জানি কি। সকালবেলা ওদের গাড়ি এসে নিয়ে যায়। আমার একটা ঘর আছে, ওইখানে বসে 3-4 কাপ কফি খাই, চলে আসি। এখন বল দোস্ত,
কি জন্য এসেছিস? টাকা ধার চাইতে এলে কিছু করতে পারবো না। হাতে একটা ফুটো পয়সাও নাই, বিশ্বাস কর। বন্ধু বান্ধবরা আসে, বলে চাকরি বাকরি নাই, বড় মায়া লাগে। চাকরির ব্যবস্থা তো দূরের কথা, ঘরে নিয়ে যে এক কাপ চা খাওয়াবো সেই উপায় নেই। আমার কোনো বন্ধু বান্ধব ঘরে ঢুকতে পারবে না, বাবার হুকুম। কি জন্য এসেছিস তাড়াতাড়ি বলে চলে যা দোস্ত। বাবা যে কোনো সময় চলে আসবে, আজকাল 3টার সময় আসে, 2 ঘন্টা ঘুমিয়ে আবার বিদায়। 3টা বোধহয় বাজে। তুই কোনো সুপারিশ নিয়ে আসিসনি তো? আমি বললাম, না না। জহির বলল, বাচালি, বন্ধু বান্ধব এলেই বুকে ধাক্কা লাগে, মনে হয় সুপারিশ নিয়ে এসেছে। তোর ব্যাপারটা কি? আমি গলার স্বর নিচু করে বললাম, এক জায়গায় যাবি আমার সাথে? জহির বলল, কোথায়? আমি বললাম, জায়গাটার নাম ড্রেজার কলোনি, নারায়ণগঞ্জের কাছাকাছি। জহির বলল, সেখানে কি? আমি বললাম, খুব ইন্টারেস্টিং জায়গা। ড্রেজার দিয়ে নদী খুঁড়ে সেই বালি জমা করে কলোনি বানানো হয়েছে। চারদিকে চিকচিক করছে বালি, চাঁদের আলো যখন সেই বালিতে পড়ে অসাধারণ দৃশ্য। আজ আবার পূর্ণিমা পড়ে গেল। জহির বলল, বলিস কি? জহিরের চোখ চকচক করতে লাগলো। আমি সিগারেট ধরাতে ধরাতে বললাম, ইন্টারেস্টিং একটা প্ল্যান করে রেখেছি। রফিককে তো চিনিস, ও থাকে ড্রেজার কলোনিতে। রফিক নদীর কাছাকাছি 2টা গর্ত খুঁড়ে রাখবে, গলা পর্যন্ত হাইটে গর্ত। আমরা দুজন গর্তে ঢুকে বসে থাকব, ঠেসে বালি দেওয়া হবে, শুধু দুজনের মাথা বের হয়ে থাকবে। জহিরের চোখের চকচক ভাব আরো বাড়ল, কয়েকবার ঢোক গিলল। তার ঢোক গেলা মাছের টোপ গেলার মতো। সে ফিসফিস করে বলল, এক্সাইটিং হবে বলে মনে হচ্ছে। আমি গলার স্বর আরো নিচু করে বললাম, অবশ্যই এক্সাইটিং, তাছাড়া জিনিসটা খুবই সায়েন্টিফিক। জহির বলল, এর মধ্যে সায়েন্টিফিক আবার কি? আমি বললাম, পুকুরে গোসল করার সময় আমরা কি করি? সারা শরীর পানিতে ডুবিয়ে মাথা বের করে রাখি, এখানেও তাই করব। সারা শরীর মাটিতে ডুবিয়ে মাথা বের করে রাখব। জহির বলল, তাতে লাভ কি? আমি বললাম, মাটির সঙ্গে একাত্মতা। জহির বলল, এটা কি তোর অরিজিনাল আইডিয়া? আমি বললাম, না, এই আইডিয়া ধার করা। জগদীশচন্দ্র বসু এই জিনিস করতেন। শিলাইদহে রবীন্দ্রনাথ ঠাকুরের কুঠিবাড়িতে যখন বেড়াতে যেতেন, তখনই পদ্মার চরে গর্ত খুঁড়ে মাথা বের করে পড়ে থাকতেন। তার ধারণা ছিল এতে শরীরে বায়োকারেন্ট তৈরি হয়। সেই বায়োকারেন্টের অনেক উপকারী দিক আছে। জহির আরো 2বার ঢুকিলে ফিসফিস করে বলল, ইন্টারেস্টিং হবে তো? আমি বললাম, অবশ্যই ইন্টারেস্টিং। কল্পনায় দৃশ্যটা দেখ, ধুধু করছে বালি, মাথার উপরে পূর্ণচন্দ্র, জ্যোৎস্নার বান ডেকেছে, কোথাও জনমানব নেই, চাঁদের আলোয় শুধু 2টা মাথা দেখা যাচ্ছে। জহির বলল, 2টা মাথা না, একটা মাথা, শুধু তোরটা দেখা যাচ্ছে। আমি গর্তে ঢুকবো না। ঘটনাটা কোনো কারণে লিক হয়ে পড়লে বাবা সত্যি সত্যি আমাকে গর্তে ঢুকিয়ে মাটি চাপা দিয়ে দিবে, মাথা বের করে রাখার কনসেশন দিবে না। রিস্ক নেওয়া ঠিক হবে না। তবে আমি অবজারভার হিসেবে থাকব। চল যাই। আমরা নারায়ণগঞ্জের বাসে উঠে পড়লাম। জহির বলল, আজ সত্যি সত্যি জ্যোৎস্না তো? আমি বললাম, সত্যি জ্যোৎস্না, পঞ্জিকা দেখে বের হয়েছি। ব্যাপারটা যেরকম কল্পনা করে রেখেছিলাম তেমন হলো না। দেখা গেল ড্রেজার কলোনি জায়গাটা জনবহুল, বাড়িঘর গিজগিজ করছে। এর মধ্যেই একটা ফাঁকা জায়গায় রফিক 2টা গর্ত খুঁড়ে বিরস মুখে বসে আছে।
সে একা না, তার সঙ্গে আরো লোকজন আছে। লোকজন তাকে বিরক্ত করে মারছে, প্রশ্নে প্রশ্নে ব্যতিব্যস্ত করে ফেলছে। এইখানে বিষয় কি ভাইজান? লাশ পোতা হবে? লাশ কি দুইটা? রফিক সব প্রশ্নের জবাবে হাই তুলছে। আমাদের দেখে নিশ্চিত হয়ে উঠে দাঁড়ালো। যন্ত্রের মতো গলায় বলল, মার শরীর খারাপ, আমি চলে যাব। কি ঘটতে যাচ্ছে তা নিয়ে তার কোনো মাথা ব্যথা নেই। জহির শুরু থেকে না করছিল। গর্ত দেখে তার উৎসাহ মাথাচাড়া দিয়ে উঠল। সে আমার কানে কানে বলল, নিয়মটা কি? ন্যাংটো হয়ে ঢুকবো না আন্ডারওয়্যার থাকবে? আমি বললাম, ন্যাংটো হয়ে ঢোকাই নিয়ম, তুই ইচ্ছে করলে আন্ডারওয়্যার রাখতে পারিস। জহির বলল, কোনো প্রয়োজন দেখছি না, করব যখন নিয়ম মাফিকই করব। নাচতে নেমে ঘুমটা দেওয়ার কোনো মানে হয় না, হু কেয়ার্স। আমরা তৎক্ষণাৎ গর্তে ঢুকলাম না। রফিক বিরস মুখে কোদাল দিয়ে বালি ফেলতে ফেলতে বলল, তোদের মাটি চাপা দিয়ে বাসায় চলে যাব। মার শরীর খুবই খারাপ, আমার মোটেই ভালো লাগছে না। মনে হচ্ছে লোকজন জমে একটা কেলেঙ্কারি হবে। জহির বলল, তুই চলে যা, আমরা ম্যানেজ করে নেব। শুধু ভোরবেলা এসে আমাদের মাটি খুঁড়ে বের করিস। রফিক বলল, তোদের শার্ট প্যান্ট কি করব? বাসায় নিয়ে যাব না পাশে রেখে দেব? জহির বলল, শার্ট প্যান্ট আগুন দিয়ে পুড়িয়ে দে, আমার এইসবের দরকার নেই। আমি প্রকৃতির সন্তান। মাটিতে গর্ত খুঁড়ে বসে থাকা যে এমন এক্সাইটিং আগে জানতাম না। গায়ে কাটা দিচ্ছে। রাত 12টার মধ্যে আমাদের চারপাশে হাজারখানেক লোক জমে গেল। শুধু মানুষ না, পশুরাও ব্যাপারটায় খুব উৎসাহ পাচ্ছে। দুটা কুকুর আমাদের ঘিরে ক্রমাগত ঘেউ ঘেউ করছে। লোকজনের প্রশ্নের কোনো সীমা নেই। ভাই সাহেব, আপনারা কে? এখানে কি করতেছেন? জিন্দা কবর নিয়েছেন? আপনারা থাকেন কোথায়? আমি কোনো প্রশ্নের জবাব দিচ্ছি না, তবে জহির প্রতিটি প্রশ্নের জবাব দিচ্ছে। উচ্চ শ্রেণীর দার্শনিক জবাব। রাত 1টার দিকে মনে হলো পুরো নারায়ণগঞ্জের মানুষ জড়ো হয়েছে। বিকট হইচই। জহির বলছে, আপনারা হইচই করছেন কেন? নীরবতা কাম্য, দয়া করে নীরব থাকুন। প্রকৃতি নীরবতা পছন্দ করে। 1:30টার দিকে পুলিশ চলে এলো। ওসি সাহেব 2জন কনস্টেবল নিয়ে নিজেই এসেছেন। ওসিরা সহজভাবে কোনো কথা বলতে পারে না, ইনিও পারলেন না। হুঙ্কার দিলেন, কি হচ্ছে এসব? আপনারা কে? জহির শীতল গলায় বলল, অত্যন্ত জটিল প্রশ্ন। মানুষ এই ফিলোসফিক প্রশ্নের মীমাংসা গত 2000 বছর ধরে করার চেষ্টা করছে, মীমাংসা হয়নি। পুলিশ অফিসার বললেন, আপনারা আন্ডার অ্যারেস্ট, উঠে আসুন। জহির হিমশীতল গলায় বলল, আন্ডার অ্যারেস্ট মানে? মস্করা করছেন? আমরা দেশের কোন আইনটি ভঙ্গ করেছি দয়া করে বলুন। বাংলাদেশ পেনাল কোডের কোন ধারায় আছে যে গর্ত করে মাটিতে বসে থাকা যাবে না? আমরা যদি পানিতে শরীর ডুবিয়ে থাকতে পারি, তাহলে মাটিতেও পারি। ওসি সাহেব যুক্তিতর্কে গেলেন না। কনস্টেবল 2জনকে হুকুম দিলেন আমাদের টেনে তুলতে। জহির হুঙ্কার দিয়ে বলল, আমি কে পরিচয় দিলে আপনি কিন্তু ভাই প্যান্ট নষ্ট করে ফেলবেন। প্যান্ট পাঠাতে হবে ধুপার কাছে, ডাবল চার্জ নেবে। ওসি সাহেব সেপাইকে বললেন, এই পাগলটার গালে একটা চড় দাও। সেপাই সঙ্গে সঙ্গে ঝেড়ে লাথি বসিয়ে দিল। জহির হুমড়ি খেয়ে পড়ে গিয়েছিল। বালি ঝাড়তে ঝাড়তে বলল, বুঝলেন ভাই সাহেব, আপনাকে এমন জায়গায় ট্রান্সফার করা হবে যে 1 পয়সাও ঘুষ পাবেন না। হালুয়া টাইট হয়ে যাবে। একটা টেলিফোন নাম্বার দিচ্ছি, টেলিফোন করে জেনে নিন আমি কে। পরিচয় জানার সঙ্গে সঙ্গে আদরে আদরে প্রাণ অতিষ্ঠ করে ফেলবেন। ওসি সাহেব বিরক্ত মুখে বললেন,
পুলিশের আদর কত প্রকার ও কি কি কিছুক্ষণের মধ্যেই জানতে পারবেন। আমরা থানার দিকে রওনা হলাম। উৎসাহী জনতার বড় একটা অংশ আসছে আমাদের পিছু পিছু। জহির আমার কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, যতটা এক্সাইটিং ভেবেছিলাম তার চেয়ে 10 গুণ এক্সাইটিং হয়েছে। এই জাতীয় প্রোগ্রাম আরো ঘন ঘন করতে হবে। নেক্সট পূর্ণিমা কবে? পূর্ণিমাগুলো 1 মাস পর পর আসে না 15 দিন পর পর? সিস্টেমটা কি? তেল ও জ্বালানি মন্ত্রী ব্যারিস্টার মোবারক হোসেন সত্যি সত্যি জহিরের বাবা এই পরিচয় পাওয়ার পর ওসি সাহেবের মুখের হা তেলাপিয়ার মাছের মতো বড় হতে লাগলো এবং ছোট হতে লাগলো। তারপর উনি যখন শুনলেন মোবারক হোসেন সাহেব নিজেই ছেলেকে ছাড়িয়ে নিতে আসছেন, তখন অধিক শোকে ওসি সাহেব পাথরের মতো হয়ে গেলেন। খানিকক্ষণ জহিরের দিকে তাকান, খানিকক্ষণ তাকান আমার দিকে। জহির বলল, আপনি শুধু শুধু ভয় পাচ্ছেন ওসি সাহেব। আমার বাবা বাইরের মানুষের কাছে অত্যন্ত মাইডিয়ার ধরনের লোক। আপনাকে উনি কিছুই বলবেন না। তাছাড়া আপনাকে কিছু বলার প্রশ্নও আসে না। আপনি আপনার কর্তব্য পালন করেছেন। এর উত্তরে ওসি সাহেব চাপা গলায় বিড়বিড় করে কি যেন বললেন, যার কিছুই বোঝা গেল না। জহির বলল, ওসি সাহেব চা খাওয়াতে পারবেন? এতেও ওসি সাহেবের হতভম্ব ভাব চলে গেল না। সেকেন্ড অফিসার লাফ দিয়ে উঠে দাঁড়িয়ে বলল, এক্ষুনি চা কেক নিয়ে আসছি স্যার, এক্ষুনি আনছি। জিলেপি খাবেন? এখানে গরম গরম জিলেপি পাওয়া যায়। জহির বলল, জিলেপি পাওয়া যায়? আপনারা কেউ যদি কাইন্ডলি রফিকের বাসা থেকে আমাদের কাপড়গুলো এনে দেন তাহলে খুব ভালো হয়। বাবা এসে যদি দেখে আমরা আন্ডারওয়্যার পরে থানায় বসে আছি, উনি কিছুটা বিরক্ত হতে পারেন। মন্ত্রী মানুষ তো সামান্যতেই বিরক্ত হন। সেকেন্ড অফিসার বললেন, আমি ব্যবস্থা করছি স্যার, আপনারা গা ধুয়ে নেন। শরীর ভর্তি বালি, বাথরুমে সাবান আছে। গা ধোয়ার আগেই তেল ও জ্বালানি মন্ত্রী ব্যারিস্টার মোবারক হোসেন উপস্থিত হলেন। তার সঙ্গে তার পিএ এবং 2 জন পুলিশ গার্ড। মোবারক হোসেন সাহেব হতভম্ব হয়ে তাকিয়ে রইলেন আমাদের দিকে। আমি বললাম, স্যার ভালো আছেন? তিনি জবাব দিলেন না। মনে হচ্ছে তিনিও ওসি সাহেবের মতো অধিক শোকে পাথর হয়ে পড়েছেন। সমস্ত থানা জুড়ে এক ধরনের আতঙ্ক। পুলিশরা সব অ্যাটেনশন হয়ে আছে। ব্যারিস্টার সাহেব ওসি সাহেবের দিকে তাকিয়ে বললেন, এরা কি করেছিল বললেন? গর্ত করে বসেছিল? ওসি সাহেব বললেন, জি স্যার, শুধু মাথা বের হয়েছিল। আমি খবর পেয়ে 2 জন কনস্টেবল নিয়ে উপস্থিত হলাম। ব্যারিস্টার সাহেব বললেন, আই সি। ওসি সাহেব বললেন, আমি স্যার পাগল ভেবেছিলাম, মানে স্যার ঠিক বুঝতে পারিনি। ব্যারিস্টার সাহেব বললেন, বুঝতে পারার কথাও না, আমি নিজেই কিছু বুঝতে পারছি না। যাই হোক, আপনাকে ধন্যবাদ। ঘটনাটা থানায় জিডি এন্ট্রি করে রাখুন। মন্ত্রীর ছেলে বলে পার পেয়ে যাবে তা হবে না। আর এই ছেলে, যার নাম সম্ভবত হিমালয়, একে ভালোমতো জিজ্ঞাসাবাদ করুন। সেই বুদ্ধি দিয়ে এসব করিয়েছে বলে আমার ধারণা। ড্রাগ অ্যাডিক্ট হবার সম্ভাবনা। খুব ভালো মতো খোঁজখবর করবেন। ওসি সাহেব বললেন, অবশ্যই করব স্যার। ব্যারিস্টার সাহেব বললেন, আমি জহিরকে নিয়ে যাচ্ছি। তাকে জিজ্ঞাসাবাদ করতে চাইলে টেলিফোন করবেন। ওসি সাহেব বললেন, তার কোনো প্রয়োজন হবে না স্যার। ব্যারিস্টার সাহেব বললেন, প্রয়োজন হবে না এটা বলবেন না। মন্ত্রীর ছেলে বলে সে কোনো আলাদা ফেভার পাক তা আমি চাই না। মন্ত্রী জনগণের সেবক, এর বেশি কিছু না। সেকেন্ড অফিসার আমাদের কাপড় এবং চা নাস্তা নিয়ে এসেছেন। মন্ত্রী দেখে তার ভিড়মি খাবার উপস্থিত হলো। জহির বিরস মুখে শার্ট গায়ে দিল, প্যান্ট পরল। মোবারক সাহেব ছেলের দিকে তাকিয়ে মিষ্টি গলায় বললেন, চলো বাবা, যাও যাক।
ভঙ্গিটা এমন যেন ৬-৭ বছরের একটা ছেলেকে সান্ত্বনা দিয়ে কথা বলছেন। যে ছেলে না বুঝে দুষ্ট বন্ধুদের পাল্লায় পড়ে সামান্য অপরাধ করে ফেলেছে, যে অপরাধের শাস্তি বকাঝকা না, আদর। যাবার আগে খানিকক্ষণ স্থির দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে রইলেন। আমি এই জিনিসই চাচ্ছি, আমাকে যেন চিনে রাখেন। দ্বিতীয়বার দেখা হলে আমাকে যেন বলতে না হয় আমি হিমু, হিমালয়। তারা চলে যাবারও আধ ঘন্টা পর থানার অবস্থা মোটামুটি স্বাভাবিক হলো। এই আধা ঘন্টায় আমি 2 কাপ চা এবং 3 পিস কেক এবং 6টা জিলাপি খেলাম। অর্ধেকটা সিগারেট খেলাম, পুরোটা খাওয়া গেল না। কারণ সেকেন্ড অফিসার সাহেব কঠিন গলায় বললেন, সিগারেট ফেলুন, নো স্মোকিং। একটা পিরিজে 8-10টা খিলি পান। আমি 2টা নিয়ে একসঙ্গে মুখে দিলাম। আমার এসব কর্মকাণ্ড সবাই দেখছে, বেশ আগ্রহ নিয়েই দেখছে। তাদের ভালো লাগছে কিনা বুঝতে পারছি না, মনে হয় লাগছে না। চেয়ারে পা উঠিয়ে পদ্মাসনের ভঙ্গিতে বসেছিলাম। সেকেন্ড অফিসার কঠিন গলায় বললেন, পা নামিয়ে বসুন। আমি পা নামিয়ে বসলাম। হাত বাড়িয়ে পিরিচ থেকে আরো 2টা পান নিয়ে মুখে দিয়ে সহজ স্বরে বললাম, পানের পিক কোথায় ফেলবো স্যার? ওসি সাহেব নড়ে চড়ে বসলেন। টেবিল থেকে আমার দিকে খানিকটা ঝুঁকে এসে বললেন, এবার বলুন আপনি কে? আমি বললাম, আমার নাম হিমালয়, ডাকনাম হিমু। কি করেন? কিছু করি না। কিছু যে করেন না তা বুঝতে পারছি, এটা বোঝার জন্য শার্লক হোমস হতে হয় না। থাকেন কোথায়? একটা মেসে থাকি। ঢাকায় আপনার আত্মীয় স্বজন আছে? জি, আছেন। ওসি সাহেব ড্রয়ার থেকে কাগজ এবং পেন্সিল বের করলেন। থানায় এই এক মজার জিনিস দেখলাম, সব কাজকর্ম পেন্সিলে। সম্ভবত ইরেজার ঘষে লেখা মুছে ফেলার চমৎকার সুযোগ আছে বলেই পেন্সিল। ওসি সাহেব শুকনো মুখে বললেন, এক এক করে আত্মীয় স্বজনের নাম বলুন, ঠিকানা বলুন, টেলিফোন নম্বর থাকলে বলুন, সব লিখে নেব। আমি বললাম, যেসব প্রশ্নের উত্তর লেখার দরকার নেই সেগুলো আগে করুন। ওসি সাহেব বললেন, সেগুলো আগে করব কেন? আমি বললাম, কারণ আপনার পেন্সিলটা ভোঁতা, শার্পার দিয়ে শার্প করতে হবে। এখন কোনো শার্পার খুঁজে পাবেন না। ওসি সাহেব পেন্সিলের দিকে তাকালেন। পেন্সিলটা সত্যিই ভোঁতা। তিনি অত্যন্ত গম্ভীর মুখে শার্পার খুঁজতে লাগলেন। খুঁজে পাওয়া গেল না। ড্রয়ার ঘাটাঘাটি করা হলো, ফাইলপত্র উল্টানো হলো, শার্পার নেই। ওসি সাহেব একা না, অন্যরাও শার্পার খুঁজায় যোগ দিলেন। ওসি সাহেব গর্জনের মতো শব্দ করে বলতে লাগলেন, একটা পুরনো ব্লেড ছিল, সেটা গেল কই? এত বিশৃঙ্খলা, এত বিশৃঙ্খলা। আমি বললাম, একটা বল পয়েন্ট দিয়ে লিখলে কি চলে? ওসি সাহেব তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালেন, যেন এমন অদ্ভুত কথা তিনি তার ওসি জীবনে শোনেননি। এইসব ক্ষেত্রে সাধারণত এইরকমই হয়। আমি জানি, যতক্ষণ পর্যন্ত একটা শার্পার না আসবে ততক্ষণ পর্যন্ত সব কাজকর্ম বন্ধ থাকবে। একজন কাউকে দোকানে পাঠিয়ে একটা শার্পার আনিয়ে নিলেই হয়। তা আনা হবে না, খোঁজা চলতেই থাকবে এবং সবার রাগ বাড়তে থাকবে, ধমকাধমকি হতে থাকবে। হোটেল থেকে একটা ছেলে টিফিন ক্যারিয়ারে কি যেন নিয়ে এসেছে। রাত প্রায় শেষ হতে চলল। এই সময়ে খাবার কার জন্যে? ওসি সাহেব নিতান্ত অকারণে তার উপর ঝাঁঝিয়ে উঠলেন, এই হারামজাদা, হাঁ করে দাঁড়িয়ে আছিস কেন? এটা কি রং দেখার জায়গা? কেউ আমার দিকে লক্ষ্য করছে না, কাজেই আবার পা উঠিয়ে বসা যাক। ওসি সাহেব আমার দিকে তাকিয়ে বললেন, বলুন আপনি কি করেন? আমি বললাম,
আগে একবার বলেছি কিছু করি না, ঘুরে বেড়াই। ওসি সাহেব বললেন, কোথায় ঘুরে বেড়ান? আমি বললাম, ঘুরি পথে ঘাটে। ওসি সাহেব বললেন, ভবঘুরে? আমি বললাম, তা বলতে পারেন। ওসি সাহেব বললেন, দেশে ভবঘুরে আইন বলে একটা আইন আছে, তা কি জানেন? এই আইনে ভবঘুরেদের ধরে ধরে জেলে ঢুকিয়ে ফেলা যায়। আমি হাসতে হাসতে বললাম, ভাগ্যিস এই যুগে কোনো ধর্মপ্রচারক নেই, ধর্মপ্রচারক থাকলে সমস্যা হয়ে যেত। জানেন বোধহয়, ধর্মপ্রচারকরা বলতে গেলে সবাই ভবঘুরে। গৌতম বুদ্ধ, গুরু নানক, যীশু খ্রিস্ট সবাই কিন্তু তারা ভবঘুরে ছিলেন। ওসি সাহেব বললেন, আপনি কি ধর্মপ্রচারক? আমি বললাম, জি না, তবে এই লাইনে চিন্তা ভাবনা করছি। টাকা পয়সা জোগাড় করতে পারলে একটা আশ্রম চালু করার ইচ্ছা আছে। মহাপুরুষ হবার একটা ক্ষুদ্র চেষ্টা বলতে পারেন। ওসি সাহেব বললেন, মহাপুরুষ হবার চেষ্টা করছেন? জি। কেন, জানতে পারি? সত্যি সত্যি জানতে চান? হ্যাঁ, চাই। আমি শান্ত ভঙ্গিতে বললাম, আমার নিজের দিক থেকে মহাপুরুষ হবার তেমন আগ্রহ নেই, তবে আমার বাবার খুব শখ ছিল ছেলেকে মহাপুরুষ বানাবেন। সাধারণ বাবারা ছেলে মেয়েকে ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার এইসব বানাতে চায়, কিন্তু মহাপুরুষ বানাতে চায় না। আমার বাবা চেয়েছিলেন। ওসি সাহেব বললেন, আমার সঙ্গে ফাজলামি করছেন? আমি বললাম, জি না, ফাজলামি করছি না। ওসি সাহেব বললেন, শেয়ালের শিং দেখেছেন? আমি বললাম, জি না। ওসি সাহেব বললেন, শেয়ালের শিং আমি দেখিয়ে ছাড়ব। মহাপুরুষ কত প্রকার ও কি কি বুঝে যাবেন। গর্তে ঢুকে মহাপুরুষ, শূকর গর্তে ঢুকে, মহাপুরুষ না। এই মবিন, মবিন! মবিন নামের একজনকেও ছুটে এলো। ওসি সাহেব চোখ মুখ কুচকে বললেন, একটা নাপিত ধরে নিয়ে আসো। মহাপুরুষের চুল, দাড়ি, ভুরু সব যেন কামিয়ে দেয়। মহাপুরুষগিরি বার করছি, অনেক মহাপুরুষ দেখা আছে। পেন্সিল কাটার পাওয়া গেল? মবিন নামের ছেলেটি বলল, জি না স্যার। ওসি সাহেব বললেন, না শব্দ আমি শুনতে চাচ্ছি না, খুঁজে বের করো। ওসি সাহেবের নাম মোহাম্মদ সিরাজুল করিম। তিনি দেখলাম আসলেই করিতকর্মা লোক। শুধু যে করিতকর্মা তাই না, বেশ সাহসীও। নাপিত ডাকিয়ে সত্যি সত্যি দাড়ি, গোঁফ, ভুরু সবই কামিয়ে দিলেন। হুঙ্কার দিয়ে বললেন, মহাপুরুষের হাতে একটা আয়না দাও, মহাপুরুষ তার চেহারাটা দেখুক। আমি হাই তুলে বললাম, চেহারা দেখতে চাচ্ছি না। মহাপুরুষদের আয়নায় নিজেকে দেখা নিষেধ আছে। এতে নিজের চেহারার প্রতি এক ধরনের মুগ্ধতা চলে আসে, এটা ঠিক না। ওসি সাহেব বললেন, ঠিক না হলেও দেখে রাখুন, চেহারা যে অবস্থায় আছে এ অবস্থায় থাকবে না। মন্ত্রী সাহেব কি বলেছেন তা তো শুনেছেন। ভালো মতো জিজ্ঞাসাবাদ করতে বলেছেন। পুলিশের জিজ্ঞাসাবাদ শুধু মুখের কথায় হয় না। পুলিশের জিজ্ঞাসাবাদ কঠিন জিনিস। শরীরের চামড়ায় শুধু থাকবে, হাড্ডি যা আছে পানি হয়ে পিশাবের সঙ্গে বের হয়ে যাবে। আমি বললাম, মহাপুরুষদের প্রতি আপনার অকারণ রাগের কারণটা জানতে পারি? অবশ্য বর্তমানে আপনার মন অত্যন্ত বিক্ষিপ্ত। ঘরে অসুস্থ স্ত্রী, প্রিয়জন ভয়াবহ ধরনের অসুস্থ থাকলে মন মেজাজ ঠিক থাকে না, সারা পৃথিবীর উপরে রাগ থাকে। ওসি সাহেব সরু চোখে তাকিয়ে রইলেন। আমি আসলে আন্দাজে একটা ঢিল ছুঁড়েছি। মাঝে মাঝে আমার আন্দাজ খুব লেগে যায়। এটা মনে হচ্ছে লেগে গেছে। মন্ত্রী দেখার পর ওসি সাহেবের যে অবস্থা হয়েছিল এখনো সেই অবস্থা।
মনে হচ্ছে তার হাত পা শক্ত হয়ে গেছে। তেলাপিয়া মাছের মতো মুখের হা বড় হচ্ছে আবার ছোট হচ্ছে। ওসি সাহেবের গলার আওয়াজ খানিকটা নিচে নামল। তিনি অস্বস্তির সঙ্গে বললেন, আমার স্ত্রী যে অসুস্থ এটা কি করে বললেন? আমি হাসলাম, জবাব দিলাম না। একজন প্রথম শ্রেণীর ভবিষ্যৎ বক্তা কথা বলবেন খুব কম, প্রশ্ন করলে অন্যদিকে তাকিয়ে হাসবেন। ওসি সাহেব বললেন, তার কি অসুখ সেটা কি বলতে পারবেন? আমি বললাম, না, আমি তো ডাক্তার না। ওসি সাহেব বললেন, তার এই রোগের কোনো ওষুধ আছে? আমি বললাম, অবশ্যই আছে। সৃষ্টিকর্তা এমন কোনো অসুখ তৈরি করেননি যার প্রতিষেধক তার কাছে নেই। আমাকে দয়া করে কিছু জিজ্ঞেস করবেন না, আমি রোগের ওষুধ সম্পর্কে কিছু জানি না। ওসি সাহেব পকেট থেকে সিগারেটের প্যাকেট বের করতে করতে বললেন, মহাপুরুষগিরি ফলানোর জায়গা পান না, স্ত্রী অসুস্থ, ভাওতাবাজি পুলিশের কাছে, বয়স তো খুব বেশি মনে হয় না, লোক ঠকানোর কায়দা কানুন সব জানা হয়ে গেছে। মবিন, এই মবিন। মবিন চলে এলো। মবিনের মুখ হাসি হাসি, কারণ তার হাতে পেন্সিল কাটার শেষ পর্যন্ত পাওয়া গেছে। সে খুশি খুশি গলায় বলল, পেন্সিল কাটার পাওয়া গেছে। ওসি সাহেব বললেন, পেন্সিল কাটারের এখন আর দরকার নেই। বাবাজিকে হাজতে নিয়ে যাও, ভালো মতো আদর যত্ন করো, যাতে যতদিন বাঁচে পুলিশের খাতিরের ব্যাপারটা যেন মনে থাকে। চুলদাড়ি কাটানো ঠিক হয়নি, চুলদাড়ি থাকলে আদর যত্নের সুবিধা হতো। মবিন আনন্দিত স্বরে বলল, চুলদাড়ির কোনো দরকার নেই স্যার, দেখেন না কি করি। মবিন সাহেব কিছু করার সুযোগ পেলেন না। তার আগেই তেল ও জ্বালানি মন্ত্রী মোবারক হোসেন সাহেব আমাকে ছেড়ে দেওয়ার জন্য টেলিফোন করলেন। বলাই বাহুল্য, জহিরের চাপাচাপিতেই এটা করলেন। আমি যে খুব আনন্দিত হলাম তা না। পুলিশে মার খাবার চেষ্টা আমি অনেকদিন ধরেই করছি। ব্যাপারটা সম্পর্কে শুধু শুনেছি, অভিজ্ঞতাটা হয়ে যাওয়া ভালো। হেলাল গুন্ডা বলে একজনের সঙ্গে আমার খুব ভালো পরিচয় আছে। তার কাছ থেকে শুনেছি মার খাওয়ার সময় ব্যথা পাচ্ছি ভাবলেই ব্যথা পাওয়া যায়, ব্যথা পাচ্ছি না ভাবলে আর ব্যথা পাওয়া যায় না। আমি থানা থেকে ছাড়া পেলাম রাত ৩টায়। এত রাতে ঢাকায় ফিরলাম না, চলে গেলাম নারায়ণগঞ্জ লঞ্চ টার্মিনালে। রাত কাটাবার জন্য লঞ্চ টার্মিনাল ভালো জায়গা, অনেক খালি লঞ্চ বাঁধা থাকে। চুপি চুপি চলে যেতে হয় ছাদে, চাদর মুড়ি দিয়ে টানা ঘুম দিলেই হয়। লঞ্চের লোকজন এলে ভাববে তাদের কেউ। আমার সঙ্গে চাদর আছে, শরীর ঢেকে ঘুমিয়ে পড়ার কোনো সমস্যা না। তাই করলাম। ঘুম ভাঙল ভোর রাতে। লঞ্চ চলছে, কখন যাত্রী উঠল, লঞ্চ কখন ছাড়ল কে জানে। হু হু বাতাসে রীতিমতো শীত ধরে গেছে। আকাশে থালার মতো বড় চাঁদ, নদীর দুপাশে গাছপালা চাঁদের আলোয় পরিষ্কার দেখা যাচ্ছে। মনে হচ্ছে এরা সবাই জেগে আছে। উথাল পাথাল জ্যোৎস্নায় গাছপালা ঘুমোতে পারে না, ঘুমিয়ে পড়ে মানুষ। আমার চোখে ঘুম জড়িয়ে আসছে। চাদর দিয়ে সারা শরীর ঢেকে চাঁদের আলো থেকে নিজেকে আলাদা করে ঘুমোতে গেলাম। ঘুম আসছে না। বারবারই মনে হচ্ছে একটা ছোট ভুল করা হয়েছে। ঢাকা ছাড়ার আগে রূপার সঙ্গে দেখা করে আসা দরকার ছিল। ঢাকার বাইরে যতবারই যাই এই কাজটা করি, এইবারই শুধু করা হলো না। মানুষের টেলিপ্যাথিক ক্ষমতা থাকলে চমৎকার হতো। লঞ্চের ছাদ থেকে রূপার সঙ্গে কথাবার্তা শুরু করা যেত। আমি রূপার সঙ্গে কাল্পনিক কথাবার্তা শুরু করলাম। হ্যালো রূপা, তুমি তুমি কোথায় এখন? লঞ্চের ছাদে। লঞ্চের ছাদে মানে? লঞ্চে করে যাচ্ছ কোথায়?
জানি না। কি পাগলের মতো কথা বলছো? তুমি লঞ্চে করে যাচ্ছ আর তুমি জানো না কোথায় যাচ্ছ? আমরা কে কোথায় যাচ্ছি কেউই তা জানি না। আবার ফিলোসফি শুরু করলে? শোনো দার্শনিক, এগুলো নিতান্ত নিম্ন শ্রেণীর ফিলোসফি। 5000 বছর ধরে কপচানো। সত্যি করে বলো তো কোথায় যাচ্ছ? জানি না। জানো না? না। জগতের পরম সত্য কি জানো রূপা? জগতের পরম সত্য হচ্ছে জানি না। আই ডোন্ট নো। এই ফিলোসফিটা কেমন লাগলো? ঘুম এসে যাচ্ছে। কাল্পনিক কথাবার্তা আজকের মতো থাক। লঞ্চটা বড্ড দুলছে। রেলিং দেয়া নাই। গড়িয়ে পড়ে না গেলেই হয়। বইটির দ্বিতীয় পর্ব এখানেই শেষ হলো। বইটির তৃতীয় পর্ব এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। গল্পটি কেমন লাগছে কমেন্ট করে জানান। ধন্যবাদ।